तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি এ ভুরিদা জানা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নিত্য পাঠ এবং আলোচনা মঙ্গল থেকে শনি প্রত্যেক দিন সকাল 8টায় প্রাণারাম বাংলা চ্যানেলে। আমরা এখন যে খণ্ডে রয়েছি সেটি শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার আনন্দ ও কথোপকথন, তার প্রথম পরিচ্ছেদে আমরা রয়েছি। এই প্রথম পরিচ্ছেদটি অত্যন্ত বর্ণনাবহুল। আমরা সেটির পাঠ শুরু করছি। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন। সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধের হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরাজি পড়া লোক, ইংরাজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবীকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতিদূরে বাঁধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে।
বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নহবতখানা। দুই নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ, শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। এখানে প্রথম পরিচ্ছেদের ইতি টানছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের লেখক শ্রীম মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। আমরা দেখছি যে ঠাকুরকে স্টিমারে নিয়ে বেড়াবার জন্য কেশব সেন এসেছেন, ঠাকুরও যাচ্ছেন নৌকায়। মাস্টারমশাই এই দৃশ্যটির সুন্দর বর্ণনা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে গঙ্গার বর্ণনা, দক্ষিণেশ্বর মন্দিরের বর্ণনা, নীল আকাশের নীলিমার বর্ণনা, সর্বোপরি সকল সৌন্দর্যের যিনি উৎস শ্রীরামকৃষ্ণের বর্ণনা। এই পরিবেশে কেশবের সঙ্গে ঠাকুরের মিলন হবে। মাস্টারমশাই সেটি পর্যবেক্ষণ করবেন, সেটি দেখবেন। বাংলার শিক্ষিত যুব সমাজ তখনকার দিনে কেশব সেনের গুণমুগ্ধ ছিল। কেশব তার বিদ্যাবত্তা, তার বাগ্মিতা, তার নিরাকার ব্রহ্মের উপাসনার মধ্যে দিয়ে যেন এক নতুন আধ্যাত্মিক জগতের সন্ধান দিয়েছিলেন। এই সব কিছু তখন নব্যশিক্ষিত যুব সম্প্রদায়ের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল। আর সেই শিক্ষিত যুব সমাজেরই একজন আমাদের মাস্টারমশাই। তাই খুব স্বাভাবিকভাবে তিনি কেশবের সঙ্গে ঠাকুরের তুলনা করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছিলেন, বোঝাবার চেষ্টা করছিলেন যে এই দুইয়ের মধ্যে মিলনের যোগসূত্রটি ঠিক কোথায়। তিনি ভাবছেন যে কেশব ঠাকুরকে কি দেখে ভক্তি করছেন, আর ঠাকুরই বা কেশবের প্রতি কেন এত আকৃষ্ট। দুজনের জীবনধারা, দুজনের ভাবধারা তো সম্পূর্ণ বিপরীত খাতে প্রবাহিত বলে মনে হচ্ছে। কেশব শিক্ষিত, শ্রীরামকৃষ্ণকে দেখলে সেই দৃষ্টিতে প্রায় নিরক্ষর, ঠাকুর মূর্তি পূজা করেন, আর পৌত্তলিকতার বিরুদ্ধেই কেশবের প্রচার। ঠাকুর সনাতনপন্থী, তিনি তিথি, নক্ষত্র, প্রাচীন পূজা পদ্ধতি, টিকটিকি, হাঁচি সমস্ত কিছু মানেন। যা না মানাই হলো কেশবের অনুসৃত ধর্মের রীতিনীতি। কেশব গৃহস্থ, সংসার করেছেন, স্ত্রী পুত্র আছে, আর ঠাকুর সন্ন্যাসের কোনো চিহ্ন ধারণ না করেও তিনি সন্ন্যাসীদের আদর্শ। ঠাকুর প্রাচীন সন্ন্যাসী যাকে বলে তাও আবার নন, কারণ তার জটা জুটো নেই, গায়ে ভস্য নেই, হাতে ত্রিশূল কমণ্ডলু নেই, পায়ে জুতো রয়েছে, এমনকি মোজাও মাঝে মাঝে পায়ে পড়েন। সুতরাং প্রাচীন দৃষ্টিতে ঠাকুর হয় অত্যন্ত শৃঙ্খলাবিহীন, আর না হলে প্রগতিশীল। মোট কথা প্রাচীনপন্থীদের কাছে কিন্তু তিনি মোটেই আকর্ষণীয় হতে পারেন না। আবার নবীনদের কাছেও তিনি পিছিয়ে রয়েছেন, শিক্ষায় পিছিয়ে, ভাষার পারিপাট্যে পিছিয়ে, বেশভূষায় পিছিয়ে। জামা পরেন, কীরকমভাবে পরবেন তার ঠিক নেই, কাপড় পরলেও সেই কাপড় কোমরে থাকবে কিনা ঠিক নেই। কাজে এরকম লোককে নিয়ে সমাজে সকলের সঙ্গে তো চলাফেরা করা যায় না। আর এই জন্যেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করে খবর পাঠিয়ে তাকে আসতে বারণ করেছিলেন। এহেন ঠাকুরের মধ্যে আধুনিক দৃষ্টি সম্পন্ন, এত সুপরিচিত সুবিখ্যাত একজন ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেন কি এমন দেখলেন
আর ঠাকুর শ্রীরামকৃষ্ণই বা কেশবের মধ্যে কি পেলেন, যিনি তখনকার দিনে সনাতন পন্থীদের দৃষ্টিতে প্রায় বিধর্মী? তিনি কি দেখে আকৃষ্ট হচ্ছেন কেশবের প্রতি, সেটি মাস্টারমশাই বোঝাবার চেষ্টা করছেন। কেশব সেনের সঙ্গে মাস্টারমশাইয়ের বেশ ঘনিষ্ঠতা ছিল, আমরা জানি। কারণ এই এতটাই ঘনিষ্ঠতা, এত নিকট যে তিনি তাদের জাহাজে আমন্ত্রিত হয়েছেন। এখন তিনি ব্রাহ্ম ভক্তদের দৃষ্টিতে ঠাকুরকে দেখবেন, আবার ঠাকুরের দৃষ্টিতেও দেখবেন ব্রাহ্ম ভক্তদের কিরকম দেখায়। এই কৌতূহল নিয়ে তিনি এসেছেন, দেখছেন এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছেন। আজকের এই পর্ব এখানেই আমরা শেষ করব বন্ধু। আশা করছি এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের ভালো লাগছে, আনন্দ প্রদান করছে। আপনারা আপনাদের মতামত আপনাদের কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সকলে ভালো থাকবেন, সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম